নমস্কার, এলপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত এবং আরো একবার আপনাদের জন্য আলোচনা করব আপনাদের ভালো থাকার সিক্রেটটা। সত্যি কিভাবে আপনি ভালো থাকতে পারবেন। সমস্যা আসতেই পারে এবং সেই সমস্যায় যদি সঠিক ট্রিটমেন্ট আপনি না পান, সঠিক অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ যদি না পান, সঠিক অত্যাধুনিক মেডিসিন যদি না পান এবং সঠিক কাজগুলো যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনার ছোট সমস্যাও বৃহৎ আকার ধারণ করতে পারে। আর যদি সমস্যা প্রথম থেকেই ক্রিটিক্যাল হয়, তাহলে বুঝতেই পারছেন, আন্দাজ করতে পারছেন সেই সমস্যা কত দূর পর্যন্ত জল গড়াতে পারে। তাই সে কারণেই বলবো, সঠিকটা নির্বাচন করতে শিখুন, বুঝতে শিখুন। আয়ুর্বেদ, পিওর আয়ুর্বেদ যাকে বলে, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার ঠিক সেটাই আমাদের বুঝিয়েছে, সেটাই আমাদের শিখিয়েছে। রিসার্চ ওয়ার্ক ট্রিটমেন্ট কিন্তু এখানে হয়। রয়েছে এক গুচ্ছ অভিজ্ঞ সার্টিফাইড আয়ুর্বেদ চিকিৎসকেরা এবং রয়েছে অত্যাধুনিক আয়ুর্বেদ মেডিসিন এবং তার পাশাপাশি কিন্তু রয়েছে অত্যাধুনিক পঞ্চকর্মা ডিপার্টমেন্ট। অবশ্যই রয়েছে আপনাকে ভালো করার ইচ্ছে, অবশ্যই রয়েছে আপনাকে চটজলদি অল্প দিনের মধ্যে সুস্থ করে বাড়ি ফেরানোর তাগিদ এইখানকার অভিজ্ঞ চিকিৎসকদের। আর সে কারণে মানুষ ভালো আছেন, হাসি ফুটছে যারা পৌঁছচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে তাদের মুখে। তাই আপনাকে বলবো, দেরি করবেন না, এদিকে ওদিকে গিয়ে অযথা নিজের সমস্যাকে আরো জটিল করবেন না। তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং নিজেকে বা নিজের প্রিয়জনকে চটজলদি ভালো করার ইচ্ছেটাকে একটু অনুভব করুন। এবং আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক, অবশ্যই রয়েছেন এই সংস্থার সিএমই ডক্টর এ হালদার। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে আমরা আলোচনা করি। আর সত্যি ক্রিটিক্যাল এই কথাটার সঙ্গে যে রোগগুলো ওতপ্রোতভাবে জড়িত, তার মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলোসিস। নিশ্চয়ই জানেন সমস্যাটা কি। যারা জানেন না তাদের বলবো, তাহলে অনুষ্ঠানের সাথে থাকুন। এতটা ভয়ঙ্কর কোনো সমস্যাই হতে পারে না। আপনি ভাবছেন যে সব থেকে ভয়ঙ্কর সমস্যা তো ক্যান্সার, তবে এটাকে ক্যান্সারের থেকেও বেশি যন্ত্রণাদায়ক কিন্তু বলা যেতেই পারে। তাই আজকে কিন্তু অবশ্যই সেই অ্যাঙ্কোলাইজিং নিয়ে আলোচনা করব এবং ডাক্তারবাবু থেকে প্রথমেই এটা জানবো যে অ্যাঙ্কোলাইজিং ব্যাপারটা কি, কেন এটা এত ক্রিটিক্যাল প্রবলেম, আর কেন মানুষ অন্য কোথাও এর ভালো রেজাল্ট পাচ্ছে না। এটাকে ক্রিটিক্যাল এই কারণের জন্য বলা হচ্ছে, কারণ আমরা দেখেছি যে ক্যান্সার আগে আমরা বলতাম যে সব থেকে বড় ক্রিটিক্যাল রোগ, কিন্তু তারও কিন্তু এখন একটা ট্রিটমেন্ট বেরিয়েছে। অন্যান্য ব্যাধিতে যেমন কেমো আছে, রেডিয়েশন আছে, তার একটা অপশান আছে। কিন্তু এইটা এই অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলোসিসটা এইটা এই কারণের জন্য বারবারই আমরা বলি যে ক্রিটিক্যাল রোগ, কারণ এইটার কোনো রকম ট্রিটমেন্ট এখনো পর্যন্ত বেরোয়নি। তো সেই ক্ষেত্রে আমরা বহু দেখেছি, বহু পেশেন্ট এরকম আসে আমাদের কাছে। ইভেন্ট আজকেই মধ্যমগ্রামেতে ছিলাম, ওখানেতেও একজন পেশেন্ট এসেছিলেন, তিনি দীর্ঘদিন ধরে ভুগছেন, কিন্তু বহু মেডিসিনস খেয়েছেন, কিন্তু তার কোনো রকম রেজাল্ট আসেনি। তিনি যেরকম অবস্থায় ছিলেন সেখান থেকে আরও বেশি খারাপ হয়েছে অবস্থা। তো এই কারণের জন্য, কারণ এর কোনো ট্রিটমেন্ট বেরোয়নি। আর আমরা যেখানেতে ট্রিটমেন্টটা দিয়ে একমাত্র দেখিয়েছি যে হ্যাঁ, অ্যাঙ্কোলাইজিংয়ের মতো রোগকেও সারানো যায়, সেটা একটা অল্প সময়ের মধ্যেই। এই জিনিসটার উৎপত্তি কোথা থেকে হয়? অ্যাঙ্কোলাইজিং আমরা বারবারই বলি যে অল্প শরীরে একটুখানি ব্যথা যন্ত্রণা হলো, কারুর হয়তো কোমরে ব্যথা স্টার্ট হলো, কারুর হয়তো শিরদাঁড়ায় ব্যথা স্টার্ট হলো, সেখানে আমরা কি করি, আমরা দোকানে যাই, দোকানে গিয়ে পেনকিলার কিনি এবং সেখান থেকে বলে দেয় যে ক্যালসিয়ামের ওষুধ খান। তো ক্যালসিয়ামের ওষুধ আমরা খেতে থাকি। তার ফলে কি হয়, যেখানেতে ক্যালসিয়ামের দরকার নেই সেখানে যদি আমরা ক্যালসিয়ামের ওষুধ খেতে থাকি বিনা ডক্টর দেখিয়ে, তাহলে কি হবে, সেখানেতে আস্তে আস্তে ক্যালসিফিকেশান হতে থাকবে। ঠিক এই রোগটাতেও তাই হয়। আস্তে আস্তে আমাদের শিরদাঁড়াগুলোতে ক্যালসিফাইড হয়ে যায় এবং আস্তে আস্তে তার গ্যাপগুলো কমে যায় এবং একটা সময় দেখা যায় যে পুরো শিরদাঁড়াটা স্টিফ হয়ে যায় এবং তার সাথে সাথে অসহ্য যন্ত্রণা। তো এই ক্ষেত্রে আস্তে আস্তে যদি এটা আরও বাড়তে থাকে, যদি আমরা ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না করি, তখন কি হয়, আমাদের শরীরটা বেঁকে যায়, সামনের দিকে ফরওয়ার্ড হয়ে যায়। তো তখন কি হয়, যন্ত্রণা যেরকম বেশি হয়, তার সাথে সাথে হাঁটাচলা করার রেস্ট্রিক্টেড হয়ে যায়, তিনি হাঁটাচলাও করতে পারেন না এবং আস্তে আস্তে কি হবে, সেটা বেডরিডেনের জায়গায় চলে যায়। তো আমরা বহু পেশেন্ট এরকম দেখেছি যারা বেডরিডেন অবস্থায় আমাদের কাছে এসেছে, কিন্তু তারা যে টাইম বলেছি, যেরকমভাবে ট্রিটমেন্ট বলেছি, ঠিকঠাক মতো শুনেছেন, আজকে কিন্তু তারা হাঁটছেন এবং সোজাও হয়েছে, শিরদাঁড়াটা অনেকটা সোজা হয়ে গেছে এবং তিনি হেঁটে যাচ্ছেন। আমাদের কাছে এসেছিলেন কিন্তু বেডরিডেন অবস্থায়।
তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বলবো যে ট্রিটমেন্ট আছে আমাদের কাছে, একটা সুন্দর ট্রিটমেন্ট আছে। দুটো ভাগে আমরা ট্রিটমেন্ট করি। একটা হচ্ছে থেরাপি আছে, পঞ্চকর্ম থেরাপি, যারা 3-4 বছর ধরে ভুগছেন তার জন্য মাস্ট এটা লাগবে, এবং তার সাথে সাথে ওষুধ, এবং আমরা যে টাইমটা বলে দেবো সেই টাইমের মধ্যেই উনি সুস্থ হবেন। একদম। এবং অস্থির সমস্যার বিভিন্ন প্রকারের কিন্তু প্রকারভেদ রয়েছেন, তার মধ্যে বোধহয় সব থেকে ক্রিটিক্যাল এই অ্যাঙ্কোলাইজিং এর সমস্যা। তবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে প্রত্যেক প্রকারের কিন্তু অস্থির সমস্যার ট্রিটমেন্ট কিন্তু রয়েছে। এটা একেবারে অনুষ্ঠানের প্রথম দিকেই কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি। তাই যে ধরনের অস্থির সমস্যায় আপনারা ভুগছেন না কেন, তারই কিন্তু ট্রিটমেন্ট অবশ্যই পেয়ে যাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। ডাক্তারবাবুর কাছে একটু এই প্রশ্নটা করবো ডাক্তারবাবু, যে আমার যে অ্যাঙ্কোলাইজিং হয়েছে এটা আমি কি করে বুঝবো? মানে আমার তো এটা আর্থারাইটিসও হতে পারে, এটা রিউমাটয়েড আর্থারাইটিসও হতে পারে, এটা যে আমার অ্যাঙ্কোলাইজিং বা এটা সোরাইটিক আর্থারাইটিসও নয়, সেটা আমি কি করে আন্দাজ করব? এটা যখন স্টার্টিং হয়, যখন কোমরেতে দেখবেন একটু হালকা পেন অনুভব হবে, তার সাথে সাথে ঘাড় এবং সিদ্ধানাতে, তো এটা আস্তে আস্তে কি হবে, স্টিফ হতে থাকবে। আপনার ঘাড়কে মুভমেন্ট করানো যাবে না, একটা জায়গায় স্টিফ হয়ে যাবে। তার সাথে সাথে ব্যথা যন্ত্রণার সাথে সাথে যেটা আমরা সিমটম পাই সেটা হচ্ছে চোখ লাল হয়ে যাওয়া, এবং তার সাথে সাথে একটা শ্বাসকষ্ট আসা। তো যখনই এই ধরনের একটা সিমটম দেখবেন তখন কিন্তু ভাববেন যে না, এটা সাধারণ আর্থারাইটিস নয়, কারণ এই জায়গাটাতেই একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে হয়, যেটা অন্য জায়গাতে ভুল ট্রিটমেন্ট হিসাবে দেখা যায় যে ব্যথা হলো, আমরা আর্থারাইটিস হিসাবে পেনকিলার দিয়ে দিলাম, পেনকিলার দিয়ে সেই ব্যথা ওই যতক্ষণ পেনকিলারের এফেক্ট হলো সেই ব্যথাটা কমলো, তারপর আবার বাড়তে থাকলো, এবং ভেতর ভেতর কি হলো, ক্যালসিফিকেশনটাও বাড়তে থাকলো। তো এই ক্ষেত্রে বহু জায়গাতে ভুল ট্রিটমেন্ট হয়ে যায়। তো সেই কারণে বলবো আগে এটাকে এক্সরে করে দেখে নিতে হবে, কিছু ব্লাড টেস্ট আছে সেটাকে একবার করে দেখে নিতে হবে, তাহলেই আমরা শুরুতেই যদি এটা অ্যাঙ্কোলজিং না সাধারণ আর্থারাইটিস এইটা যদি আমরা বার করে নিতে পারি, তাহলে কিন্তু ট্রিটমেন্ট করাটাও সুবিধা হবে। একদম। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চেম্বার কিন্তু সর্বত্র রয়েছে, কলকাতা, হাওড়া, এমনকি প্রত্যেকটা জেলাতে কিন্তু রয়েছেন। কোন চিকিৎসকরা কবে কোন জেলার কোন চেম্বারে পৌঁছেছেন সবটা জানান দেওয়ার চেষ্টা করব, এবং পাশাপাশি তার আগে একটা রিকোয়েস্ট করব যে স্ক্রিনে দেওয়া নাম্বার অর্থাৎ 8930235527 এবং 37, 8930235527 বা 37, এই দুটি ফোন নাম্বার মোবাইলে সেভ রাখুন। একটু যদি ফোন করে নেন তাহলে এই অনুষ্ঠানে ফোন পান বা না পান, সুবিধাটা সম্পূর্ণভাবে কিন্তু আপনারই থাকবে। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে গেলে আমি তো এমনি কাজ করি, কিন্তু প্রচন্ড হারে আমার ঘাম হয়, প্রচন্ড হারে। আচ্ছা, হ্যাঁ, ঘামে শরীরটা দুর্বল লাগে। আচ্ছা, আপনার কি সুগার কিংবা প্রেসার কিছু আছে? সুগার প্রেসার কিছু নেই আমার। আপনি কি টেস্ট করিয়েছেন কখনো? করিনি, এসব কিছু করাইনি, কিন্তু এই ঘামটা প্রচন্ড হয়, শরীরটা দুর্বল হয়। হ্যাঁ, সেই কারণেই আমি জিজ্ঞাসা করলাম, কারণ আপনি যেটা কিছু হ্যাঁ বলুন। টেস্ট আমার কিছু করা নেই, আপনি যেটা বলছেন কোনো টেস্ট করা হয়নি। তাহলে তো জানাটাও যাবে না যে সত্যি আপনার আছে কি না নেই, তাই না? আপনি শুনুন, ডাক্তারবাবু হেল্প করছেন। উনি যেটা বললেন যে সিমটমটা দিলেন যে আমার ঘাম হয়, তো সোয়েটিং হওয়ার অনেকগুলো কারণ থাকে। কারোর যদি প্রেশার অনেকটা হাই থাকে সেই কারণের জন্য সোয়েটিং হতে পারে, কারোর যদি সুগার অনেকটা হাই থাকে সেই কারণের জন্য সোয়েটিং হতে পারে। তো এইটা একটু দেখতে হয়, টেস্ট করিয়ে নিতে হয়। হ্যাঁ, আমার 1 বছর আগে টেস্ট করিয়েছি, আবার কিছু ধরা পড়েনি তা বলে যে আর হবে না সেটা নয়। তো যেহেতু আপনার সিমটমটা দেখা দিচ্ছে, তো আপনি একটা সুগারের রিপোর্ট করে নিন, একটা প্রেশারের রিপোর্ট করে নিন। যদি নর্মাল থাকে ঠিক আছে, তখন অন্য কথা ভাবা যাবে, কিন্তু যদি বেশি থাকে তাহলে শুরুতেই যদি সেটা ট্রিটমেন্টটা করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাকে এই প্রবলেম থেকেও যেরকম আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন, সেরকম কিন্তু সুগার প্রেশারের জন্য যেটা বলে যে লং টাইম ওষুধ খেয়ে যেতে হবে, সেখান থেকেও কিন্তু আপনি সলভ করতে পারবেন। তো সেই কারণে বলবো আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমরা কিছু রিপোর্টস করাবো, তারপরে আপনাকে বলে দেবো সলিউশনটা কিভাবে হবে। একদম। এনপিপি চিকিৎসকরা রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করে। আপনি যেখানে যাচ্ছেন সেখানে কি রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয়? যদি না হয় তাতে আপনার খুশি পাওয়ার কোনো কারণ নেই, বরঞ্চ দুঃখ পান বা ভাবুন আপনার ট্রিটমেন্টটা সঠিক হলো না। কারণ সঠিক ট্রিটমেন্ট সেখানেই হবে যেখানে রিপোর্ট আপনার সমস্যাকে ধরবে এবং আপনি কতটা ভালো হলেন মেডিসিন খাওয়ার পর সেটাও আপনাকে বলবে। আর এইদিকে আমাদের প্রত্যেকের নজর রাখার
দরকার কিন্তু রয়েছে। অ্যাঙ্কোলাইজিং নিয়ে যেহেতু আমরা আলোচনা করছিলাম, আমরা কিন্তু প্রত্যেকেই জানি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এরকম প্রচুর ঘটনা রয়েছে, স্ট্রেচারে করে বা 2-4 জনের কাঁধে ভর দিয়ে মানুষ এসেছেন, অ্যাঙ্কোলাইজিং এর পেশেন্টরা এসেছেন, এবং যখন তারা ফিরে গেলেন তখন তাদের কি পরিণতি, কতটা তারা ভালো হলেন নাকি একই অবস্থানে রইলেন, সেটাই ডক্টর হালদারের থেকে আমরা শুনবো। তবে তার আগে কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, প্রবলেমটা বলুন। প্রবলেম আমার না, প্রবলেম হচ্ছে আমার মায়ের হাঁটুতে খুব পেইন হয়। আচ্ছা, মায়ের বয়স কত? বয়স হচ্ছে 50+। আচ্ছা, কোনো ডক্টর দেখানো হয়েছে নাকি ফার্স্ট টাইম কোনো ডক্টরকে ফোন করলেন? না না, এর আগে এমনি নর্মাল ব্যথার ওষুধ খেয়েছে, তাতে করে ব্যথা সেরে গেছে, তাই ডাক্তার দেখানো হয়নি। আচ্ছা, নিজেরাই মেডিসিন কিনে মাকে খাইয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেশ। তাহলে তো কোনো এক্সরে রিপোর্টও করানো হয়নি? না, এক্সরে রিপোর্টও করানো হয়নি। দেখুন, এই জিনিসটাই ভুল হয়, আপনি শুনতে থাকুন, আমি শুনুন। এই জিনিসটাই ভুল হয়। আমি বারবারই বলি যে আমার সাধারণ একটু ব্যথা হলো, সেটাকে আমরা সেরকম সিরিয়াসলি নিলাম না এবং ওই দোকানে গিয়ে পেন কিলার কিনে খেলাম। আস্তে আস্তে রোগটা তো বাড়তে থাকবে। আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে, হয়তোবা ওখানেতে ক্ষয় হচ্ছে, আর্থারাইটিসের একটা লক্ষণ দেখা যাচ্ছে, তো সেইটা ওই পেন কিলার খেয়ে তো আপনার সলভ হবে না, সেই রোগটাকে সারাতে হবে। ডে বাই ডে এটা যদি বাড়তে থাকে তখন দেখা যাবে যে আর উনি হাঁটাচলাও করতে পারছেন না। এইরকমই পেশেন্টই আমাদের কাছে আসে। তো আপনাকে একটা কথাই বলবো যে এইটাকে নিয়ে আর ফেলে রাখবেন না। হয়তো বা দেখা যাবে আপনি শুরুতে যদি এইটার করে নিতে পারতেন, ক্ষয়টা অনেক হয়তো কম ছিল, এখন হয়তো এক্সরে রিপোর্ট করে দেখা যাবে যে হয়তো ক্ষয়টা অনেক বেশি। তো আপনি একবার কন্ট্যাক্ট করুন আমাদের সাথে, আমরা কিছু রিপোর্টস করাবো, দেখে নিই ওনার কী কারণের জন্য হচ্ছে, কতটা পরিমাণ ক্ষয়টা হয়েছে, তারপরে সলিউশন অবশ্যই আছে এবং সেটা পার্মানেন্ট সলিউশন। এই নয় যে আপনি যতক্ষণ ওষুধ খাবেন ভালো থাকবেন, আবার আপনাকে ওষুধ খেতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। আপনাকে বলে দেওয়া হবে কতদিন ওষুধ খেতে হবে এবং কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হবে, সেই মতো অবস্থায় যদি আপনি চলেন আপনাকে দেখবেন দীর্ঘদিন কোনো রকম ওষুধ খাওয়ার দরকার হবে না। একদম। আপনার ফ্যামিলি, আপনার পরিবার, আপনার মতামত দেওয়ার পুরো অধিকার রয়েছে। সেটা ঘুরতে যাবেন কিনা, খেতে যাবেন কিনা, জামা কাপড় কিনবেন কিনা, বাড়ি বাড়াবেন কিনা, সেখানে কালার করবেন কিনা, ফার্নিচার কিনবেন কিনা, তার মতামত দিন। কিন্তু কোনো রকম ডাক্তারি মতামত প্লিজ দেবেন না। যদি আপনি ডাক্তারবাবু হন তবেই মতামত দিন, নালে এক্সপার্ট অর্থাৎ ডাক্তারবাবুদের উপরই দায়িত্ব ছাড়ুন। এটা আমাদের এই অনুষ্ঠানের তরফ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট। কে আছেন? নমস্কার। টিভির ভলিউম 0 করবেন, প্রচন্ড আওয়াজ আসছে, বলুন। হ্যালো, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন, বলুন কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ, হাওড়া থেকে বলছি। ওই আমার বলছি মাইগ্রেনের একটু প্রবলেম আছে, বুঝলেন তো? আচ্ছা, কতদিন মাইগ্রেনের সমস্যা? কতদিনের সমস্যা? কোনো মেডিসিন নিচ্ছেন? না, কোনো মেডিসিন তো নিচ্ছেন না। বেশ। ঠিকঠাক হলে তারপর আবার ঠিক হয়ে যায়। আচ্ছা, রাত্রে যদি ঘুমানো হয় কোনো রকম হালকা পেন কিলার জাতীয় কিছু খেয়ে ঘুমোলে সকালবেলাতে ওটা আবার প্রবলেমটা ঠিক হয়ে যায়। দেখুন, এটা কিন্তু আপনার সলিউশন হচ্ছে না। আপনি বলছেন যে আমি পেন কিলার খেয়ে ঘুমোচ্ছি, এটা তো আস্তে আস্তে বাড়তে থাকছে। শুনতে থাকুন, আমি বারবারই বলছি, প্রত্যেকজনই ফোন করছেন একই জিনিস যে হ্যাঁ আমার একটু ব্যথা হচ্ছে, আমি পেন কিলার কিনে খেয়ে নিচ্ছি, কিন্তু এটা তো রোগটাকে বাড়াচ্ছে। আপনার মাইগ্রেনের রোগ যদি আস্তে আস্তে বাড়তে থাকে, এরপরে কিন্তু আপনার 24 ঘন্টাই ব্যথা হবে, তখন দেখবেন কোনো পেন কিলারও আপনার কোনো রকম কাজ হচ্ছে না। তো এই সমস্ত বড় বড় জিনিসগুলোকে এত ছোট হিসাবে সিরিয়াস এরকমভাবে নেবেন না, এগুলোকে সিরিয়াসভাবে নিন। মাইগ্রেনের সমস্যা আছে, হ্যাঁ ট্রিটমেন্ট অবশ্যই আছে বলতে পারি, এর জন্য কিছু পঞ্চকর্মও লাগে, এটা আপনার পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে যদি পঞ্চকর্মটাও আমাদের মেডিসিনের সাথে সাথে আপনি নেন। তো আপনি একবার কন্ট্যাক্ট করুন আমাদের সাথে, আমরা বলে দেবো কোন ওয়েতে আপনাকে ট্রিটমেন্টটা করা হবে, কারণ কিছু রিপোর্টসের দরকার আছে, প্লাস আপনার কাছ থেকেও আরও কিছু কোশ্চেন আমরা করব, তার অ্যান্সারও দরকার। তো তারপরে আপনাকে বলে দেওয়া হবে, হ্যাঁ ট্রিটমেন্ট অবশ্যই আছে। সমস্যা হলে মেডিসিন না নেওয়াটা অপরাধ বলা যেতেই পারে, কিন্তু সমস্যা হলে নিজের ট্রিটমেন্ট করা, বলে কোনো মেডিসিন শপ থেকে ওষুধ খাওয়া আরো বড় অপরাধ। তো প্লিজ কেউ নিজের ডাক্তারি করবেন না। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম অ্যাঙ্কোলাইজিং, ডাক্তারবাবু ঠিক এটাই জানতে চাইবে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আমরা নিজেরা দেখেছি স্ট্রেচারে করে পেশেন্ট ঢুকছে, 2-4 জনের কাঁধে ভর দিয়ে পেশেন্ট ঢুকছে। এই ধরনের পেশেন্টদের পরবর্তী সময়ে আপনাদের মেডিসিন, আপনাদের অ্যাডভাইস নেওয়ার পরে কেমন অবস্থা, কি হলো তাদের?
দেখুন আমরা বারবারই বলি যে আমাদের কাছে প্রাথমিক মানে ফার্স্ট স্টেজেতে কখনোই কোনো পেশেন্ট আসেন না। এই দেখুন যতজন ফোন করলেন ওনাদের হয়তো প্রাথমিক স্টেজটা পেরিয়ে গেছে, কারণ ওনারা ট্রিটমেন্টটাই ভুল করছেন, ডায়াগনোসিসটাই ভুল করেছেন এবং এই পেনকিলার খেয়ে যাচ্ছেন, রোগ এখান থেকে বাড়তে থাকছে। এরপরে যখন আমাদের কাছে আসবেন তখন দেখা যাবে যে এইটার সাথে সাথে পেনকিলার খেয়ে তার একটা সাইড এফেক্ট নিয়ে আমাদের কাছে আসছে। তো আমাদের এরকম পেশেন্ট দেখে অভ্যস্ত যারা 5 বছর 6 বছর ধরে ভুগছেন এবং সেই রোগটাকে বাড়িয়ে স্ট্রেচারে করে আমাদের কাছে আসছে, এরকম পেশেন্টই আমাদের কাছে বেশি। তো ওনাদের ক্ষেত্রে যারা 5-6 বছর ধরে ভুগছেন কিন্তু রোগ সারছে না, ওনাদের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট প্রসেসটা একটু আলাদা হয়, কারণ ওনাদের ক্ষেত্রে পঞ্চকর্মটা মাস্ট লাগে। কারণ ডিটক্সিফিকেশানটা এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই দরকার পড়ে, কারণ শরীরের টক্সিক যে ম্যাটারগুলো আছে সেইটা যতক্ষণ না আমরা বার করে দিতে পারবো তাহলে উনি তাড়াতাড়ি সুস্থ হবেন না। কারণ আমাদের কাছে চ্যালেঞ্জ এটাই যে আমরাও যদি 5-6 বছর ধরে ট্রিটমেন্ট করি তাহলে আর অন্যদের থেকে আমরা আলাদা হলাম কোথায়। তো সেই কারণে আমাদের সময় খুব কম থাকে, কারণ আমরা স্টার্টিংয়েই সময় বলে দিই। এবং এক্ষেত্রে দেখা গেছে বহু পেশেন্ট এরকম আছে যারা স্ট্রেচারে করে এসেছেন এবং একটা টাইম বাউন্ড ট্রিটমেন্টের পরে ওনাদের কিন্তু এখনও পর্যন্ত টিল নাও কোনো রকম মেডিসিন লাগেনি কিংবা আবার কোনো রকম পঞ্চকর্ম নিতে লাগেনি। তো সেই ক্ষেত্রে জোর গলায় বলছি যে 5 বছর 6 বছর ধরে ভুগলেও আপনাকে আমাদের কাছে যখন আসবেন আপনাকে 5 বছর 6 বছর ধরে ট্রিটমেন্ট করতে হবে না, একটা নির্দিষ্ট টাইম বাউন্ডের মধ্যেই আপনি সুস্থ হবেন। একদম। পরের বন্ধুর সঙ্গে কথা বলবো, কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ কথা বললে শুনতে পাবো, বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি অনন্যা বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা, কোথা থেকে ফোন করছেন? আমি বেহালা থেকে বলছি। বেহালা থেকে, বলুন কি প্রবলেম? হ্যাঁ আমার সমস্যা হচ্ছে মানে এই কয়েকদিন ধরে না আমার হাত পা গুলো ফুলে যাচ্ছে, হাতের তেলো পায়ের তেলো ওগুলো না ফুলে যাচ্ছে। আচ্ছা, ফুলে যাচ্ছে। আপনার বয়সটা একটু বলবেন? 27। আচ্ছা, আপনার কি মুখে কি কোনো রকম ফোলা ভাব আসছে? না স্যার, শুধু হাত আর পায়ের তেলো। আচ্ছা, এর জন্য কি কোথাও দেখিয়েছেন? না স্যার দেখেন, মানে বুঝতে পারছি না, মানে ফুলছে আবার ওটা অটোমেটিকলি একটু রাত্রি হলে আস্তে 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 ফোলাটা কমে যাচ্ছে, নর্মাল হচ্ছে, কিন্তু আবার দেখে সে আবার পরের দিন ওটা আবার হচ্ছে। আচ্ছা, তার সাথে কি কোনো রকম হাত কিংবা পায়েতে কোথাও কি ব্যথা আছে? না মানে যখন ফুলে যাচ্ছে না তখন বিশেষ করে পায়ের দিকটাতে সে মানে কোনো সেন্স খাচ্ছে না, মানে আমি যে দাঁড়িয়ে আছি সেটা আমার মানে কোনো সেন্স খাচ্ছে না পায়ে ব্যথা যেন। আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন। ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে, ওনার ক্ষেত্রে কোথাও হয়তো কোনো রকম নার্ভ ব্লক হচ্ছে, কোথাও হয়তো হাড়ের মধ্যে গ্যাপটা কমে গেছে এবং নার্ভটা তার উপরেতে এফেক্টেড হচ্ছে, সেই কারণের জন্য হয়তো ওনার ফুলছে। কিংবা আর একটা কারণও হতে পারে, হাত পায়ের ফোলা অনেক সময় কিন্তু কিডনির প্রবলেমের জন্যও হতে পারে। তো একবার দেখে নিতে হবে। বারবারই বলি আমরা কি কারণে হচ্ছে রোগটা সেটা আগে দেখি, সেই উৎসটাকে আমরা ট্রিটমেন্ট করি। সেই উৎসের ট্রিটমেন্ট যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আপনাকে লং টাইম যেমন মেডিসিনও লাগবে না নিতে এবং সেই জিনিসটা আর ফেরত আসবে না। তাই আপনার ক্ষেত্রে একটাই অ্যাডভাইস করব, আপনি একবার আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আপনার কাছে যে সেন্টার হবে সেখানেতেই এসে আপনি কন্ট্যাক্ট করুন। আমরা কিছু রিপোর্টস করাবো, এর জন্য কিছু রিপোর্টসের দরকার আছে এবং সেই রিপোর্টসটা দেখার পর আপনাকে বলে দেওয়া হবে যে আপনি কতদিনের মধ্যে আপনি সুস্থ হবেন এবং আপনার এক্স্যাক্টলি কোন কারণের জন্য এই জিনিসটা হচ্ছে। একদম, সবকিছুর জন্য কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। এই অনুষ্ঠান যারা দেখছেন প্রত্যেককে অনুরোধ করব, যদি নিজে ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, তাহলে এনবিপি উলানি আর্বুদ রিসার্চ সেন্টারে যে হেল্পলাইন নাম্বার দুটি যাচ্ছে সেই নাম্বারগুলো কিন্তু নোট করতে ভুলবেন না। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ আসানসোল থেকে বলছি। আসানসোল থেকে বলছেন, বলুন প্রবলেমটা। আমার কোমরে খুব ব্যথা হয় আর প্রত্যেকের শরীরে হাঁটুগুলো ব্যথা হয়। ব্যথা কতদিন আছে? এই ব্যথা আপনার প্রায় মাস 2-3 থেকে হচ্ছে। আচ্ছা, এর জন্য কি কোনো ডাক্তার দেখাচ্ছেন? না, ডাক্তার দেখাইনি। ডাক্তার দেখাচ্ছেন না, তাহলে ব্যথা হলে কি করেন? এই আপনার উপর নিচে মানে কাজ করতে গিয়ে সিঁড়িতে উঠা নামা ভারী জিনিস তোলা। না, যখন ব্যথা খুব হয় তখন কি করেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন বলছি, সঙ্গে থাকুন। দেখুন এই যে ব্যথা আপনি নিয়ে
আছেন এইটা তো আস্তে আস্তে বাড়ছে আপনার, এটা আপনার সলিউশন করা দরকার। কারণ এই এক্সারসাইজ, নর্মাল এক্সারসাইজ করে এ ব্যথা হবে না। কারণ হচ্ছে আপনার আর্থারাইটিসের প্রবণতা আসছে আস্তে আস্তে, হয়তোবা হয়েই গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু যদি আপনি কোনো রকম এক্সারসাইজ করেন, সেখানে কিন্তু ব্যথা যন্ত্রণাকে আরও বাড়িয়ে দেবে, কিন্তু রোগটাও ভেতর ভেতর বাড়তে থাকবে। তো এর জন্য কিছু এক্স রে রিপোর্ট করাতে হবে। আপনি হেল্পলাইন নাম্বারে একবার যোগাযোগ করুন। আসানসোলে আপনার আমাদের সেন্টারে আছে, কবে যাওয়া সে এক্ষুনি এখানেতে বলে দেওয়া হবে। সেই ডেটটা আপনি ফলো করুন, একবার আসুন, একবার দেখান, আমরা একবার দেখে নিই, এক্স রে রিপোর্টও করে নিই, অবশ্যই এর পার্মানেন্ট সলিউশন পাবেন। একদম। তার পাশাপাশি বন্ধুদের জন্য কিন্তু অবশ্যই কিন্তু একটু জানিয়ে রাখবো যে স্ক্রিনে দেওয়া নাম্বার তো নোট করেছেন। কলকাতা থেকে শুরু করি, কলকাতায় বেশ কটা নতুন খবর রয়েছে আপনাদের জন্য। প্রথম খবর একটু পুরনো, তাও একটু নতুন করে দেব। সেটা হচ্ছে এখন থেকে শনিবার করে খিদিরপুরের নতুন চেম্বার। যারা শুনেছেন খুব ভালো কথা, যারা এখনো শোনেননি, জানেন না, তাদের জন্য জানিয়ে রাখলাম যে খিদিরপুরে এখন থেকে শনিবার করে নতুন চেম্বার কিন্তু পাচ্ছেন। সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে কিন্তু সেখানে পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকছে, তাই আপনাদের কিন্তু যোগাযোগ করতে হচ্ছে। তার পাশাপাশি ল্যান্সটাউন কালীঘাটেও কিন্তু চেম্বার যেরকম ছিল সেরকম কিন্তু অবশ্যই রয়েছে। আরেকটি চেম্বার ছিল এতদিন পর্যন্ত হাতিবাগানে। হাতিবাগানের চেম্বারের কথা আমাদের প্রত্যেকেরই মুখস্থ হয়ে গেছে প্রায়, তবে একটু স্থান পরিবর্তন হয়েছে। একেবারে হাতিবাগানের খুব কাছে শোভাবাজারে কিন্তু চেম্বারটি স্থানান্তরিত হচ্ছে। হাতিবাগান থেকে চেম্বারটি শোভাবাজারে স্থানান্তরিত হচ্ছে। কলকাতার বন্ধুদের জন্য আমরা বলছি, এই যে অ্যাড্রেসটা চেঞ্জ হচ্ছে সেটা আপনারা বিস্তারিতভাবে জানতে হলে হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। যারা এতদিন হাতিবাগানের চেম্বারে আসতেন তাদেরকে রিকোয়েস্ট করব, হাতিবাগানের চেম্বারে এখন না এসে আপনাদের কিন্তু আসতে হবে শোভাবাজারের নতুন চেম্বারে। আর তার পাশাপাশি শিবপুরের চেম্বারগুলি কিন্তু একই রকম রয়েছে। মানে হাওড়ার চেম্বারগুলি যেমন শিবপুর পাচ্ছেন, বালচিগুড়ি বাজার দাসনগরে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন। সাউথের বন্ধুরা, দক্ষিণ 24 পরগনার বন্ধুরা কিন্তু আমতলা চেম্বারে যোগাযোগ করছেন। হেড অফিস মধ্যমগ্রাম কিন্তু রয়েছে। একই রকম ভাবে সোমবার এবং শুক্রবার করে কিন্তু সেইখানেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অভিজ্ঞ চিকিৎসকদের। আর তার পাশাপাশি অন্যান্য চেম্বারগুলোর কথা আমি আসবো, তবে তার আগে কে আছেন একটু দেখে নেব। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন দিদি ভাই, কি প্রবলেম? হ্যাঁ, কোমরে ডান দিকে খুব ব্যথা, মানে ফটো করেছি, হসপিটাল দেখিয়েছি, বর্ধমান হসপিটালে। হ্যাঁ, কোনো ব্যথা নেই। তারপর আবার হোমিওপ্যাথি করছি। প্রবলেমের নামটা কি বলেছেন ডাক্তার বাবুরা? ওই যে হাড়ের ব্যথা কমে গেছে বলছে। আচ্ছা, ডান দিকে ব্যথাটা, ডান দিকে। হ্যাঁ, কোমরে ব্যথা তো ওই কিছু ডান দিকে, যে ডান দিকে। আপনি কি এর জন্য এখন কোনো ওষুধ নিচ্ছেন? কিন্তু কমেনি। আপনি ওষুধ খাচ্ছেন এখন, তাই তো? হ্যাঁ, হোমিওপ্যাথি খাচ্ছি এখন। অ্যালোপ্যাথি খেয়ে কমেনি, এখন হোমিওপ্যাথি খাচ্ছি। আচ্ছা, মানে দুটো প্যাথ কমপ্লিট হয়ে গেছে, এখন আয়ুর্বেদটা শুধু বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বেশ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। বারবারই এই কথাটাই বলছি যে আমাদের কাছে তো ফার্স্ট টাইম পেশেন্ট আসে না, এইটাই তাই উনি সেটা প্রমাণ করে দিলেন যে উনি অন্যান্য জায়গা থেকে ঘুরে তারপরেই আসেন। তো দেখুন, আপনার যেটা ব্যথা হচ্ছে আপনার স্পন্ডালাইসিসের জন্যই হচ্ছে। তো ট্রিটমেন্ট অবশ্যই আছে। আপনি এত জায়গায় এত সময় দিয়েছেন, আমাদেরকে কিছুটা মাস দিন, আপনি তফাৎটা বুঝে যাবেন। কারণ আমরা বারবারই বলি যে আমরা যে কোনো রকম ট্রিটমেন্টই একটা টাইম বাউন্ডের মধ্যে করি। যদি আপনার কাছে এক্স রে রিপোর্ট কারেন্ট থাকে, আপনি এক্স রে রিপোর্ট নিয়ে আপনি বর্ধমানেতে আমাদের সাথে যোগাযোগ করুন। এবং যদি আপনার পুরনো থাকে এক্স রে রিপোর্ট, তাহলে আমরা একটা কারেন্ট এক্স রে রিপোর্ট করিয়ে নেব। একবার দেখে নিই যে আপনার কতটা পরিমাণ ওখানেতে রোগটা বেড়েছে এবং ক্ষয়টা কতটা পরিমাণ হয়েছে। তার ওপর নির্ভর করে আমরা কিন্তু আপনাকে টাইম বলে দেবো যে আপনি এই টাইমের মধ্যে সুস্থ হবেন। আর আপনি দেখবেন যে যখন আমরা ট্রিটমেন্টটা চালু করব, আপনি দিন 15-1 মাসের মধ্যেই কিন্তু সেই রিলিফের স্টার্টিংটা আপনি পেয়ে যাবেন। তো আপনি একবার হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, আপনাকে বলে দেওয়া হবে যে ডেটটা কবে আছে বর্ধমানে, সেই তারিখে এসে একবার যোগাযোগ করুন। একদম। আর আমাদের বন্ধুদের জন্য এবার ভীষণ গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, কারণ অনেকের একটা প্রশ্ন থাকে কত তারিখে চেম্বার, এটা একটু বলা হলে খুব ভালো হয়। তো সেখানে আমি ডক্টর এই হালদারের চেম্বারগুলো দিয়ে একটু অনুষ্ঠান আগে মানে বলাটা একটু শুরু করব। তবে তার আগে আরেকজন বন্ধু আছেন, কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলছেন, বলুন ম্যাডাম কি সমস্যা হচ্ছে? আমি সমস্যা বলতে হঠাৎ করে আজকে স্নান করতে করতে ডান দিকে কোমরে হঠাৎ করে
এমন খ্যাচকা লেগেছে, মানে নড়তেও পারছে না, চলতেও পারছে না, হাঁটতে পারা যাচ্ছে না, এবং বেড থেকে নামাও যাচ্ছে না। এখন কি করা যায়? আচ্ছা, আজকেই হয়েছে? আজকেই হয়েছে, চান করতে করতে 11টার সময়। বেশ, আচ্ছা যদি একটু সলিউশন বলে দেন। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, ওনার যখন আজকেই হয়েছে তো আপনাকে বলবো যে আমাদের সামনেই কিন্তু চেম্বার আছে, একবার দেখিয়ে নিন, কারণ এই সব জিনিস ফোনেতে ট্রিটমেন্ট হয় না, এবং আরও কিছু জিনিস দেখতে হবে যে হ্যাঁ আপনার কোন জায়গাটাতে হয়েছে এবং সেখান থেকে রেডিয়েটেড হচ্ছে কিনা, অন্য জায়গাতে যাচ্ছে কিনা। যদি সেখানেতে বড় ধরনের কিছু মনে হয় তাহলে কিছু এক্সরে রিপোর্ট করে একবার দেখে নিতে হবে যে ফার্দার কোনো রকম প্রবলেম আরও কিছু হচ্ছে কিনা। তো এই জিনিসগুলো ফোনে সলিউশন হয় না, আপনি একবার হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করুন, আপনি একবার এসে দেখান। যদি মনে করি আমরা যে এর জন্য একদিন দুদিন কিংবা এক সপ্তাহ করলে, ওষুধ দিলে কিংবা মেডিসিন দিলে আপনি সেরে যাবেন, তো আমরা তাই করব, কিন্তু একবার দেখে নিতে হবে। একদম। এখন না আয়ুর্বেদকে আপনারা ওরকম ভাববেন না যে কিছু একটা জড়িবুটির কথা বলে দেবেন ডাক্তারবাবু, যে তুলসী পাতা বা দুব্বো ঘাস বেটে একটু লাগিয়ে দিন, কোমরের কাজটা কমে যাবে না। এতটা এখন কিন্তু মানে সাধারণ নয় আয়ুর্বেদ। আয়ুর্বেদ এখন অত্যাধুনিক পর্যায়ে পৌঁছে গিয়েছে। আয়ুর্বেদকে নিয়ে এখন অনেক বেশি ভাবনা চিন্তা করছে এনবিপির চিকিৎসকেরা। তাই ম্যাডাম, আপনার ভালোর জন্যই বলা হচ্ছে একবার যোগাযোগ করুন। আপনার মনে হচ্ছে একটু খ্যাচকা লেগেছে, তার জন্য আবার ডাক্তারবাবুদের কাছে যাব? হ্যাঁ, আসবেন, কারণ এই সমস্যা শুধু আজকের জন্য না, আপনাকে মাসের পর মাসও বিছানা কিন্তু শুইয়ে দিতে পারে। তাই আপনার কাছাকাছি চেম্বার, আমি এখনই বলছি সবকটা চেম্বারের কথা একটু শুনবেন। ডক্টর এ হালদারের দুটো কিন্তু নতুন চেম্বার ওপেনিং রয়েছে, দুটি নতুন চেম্বার ওপেনিং রয়েছে। তার মধ্যে একটি আরামবাগ রয়েছে, একটি হলদিয়া রয়েছে। আগে একটু আরামবাগের কথা বলবো, হলদিয়ার কথা আগে বলবো, কারণ হলদিয়ার চেম্বারটি বেশি আগে। সেটা হচ্ছে 28/4 কিন্তু হলদিয়ায় নতুন চেম্বার ওপেনিং হচ্ছে। 28/4 নতুন চেম্বার কিন্তু ওপেনিং হচ্ছে, অর্থাৎ এপ্রিল মাসের 28 তারিখে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। ডক্টর এ হালদার তো থাকছেনই, তার পাশাপাশি থাকছেন সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই অবশ্যই হলদিয়া যাদের যোগাযোগ করার সুবিধা তারা কিন্তু চটজলদি যোগাযোগ করবেন। এবং তার পাশাপাশি আরামবাগ নতুন চেম্বার, সেটা 12/5 কিন্তু ওপেনিং ডেট রয়েছে, 12/5 ওপেনিং ডেট কিন্তু রয়েছে, এবং সেখানে কিন্তু ডক্টর বি শর্মাও থাকছেন এবং ডক্টর কিন্তু এ হালদারও কিন্তু থাকছেন। তার পাশাপাশি ডক্টর এ হালদারকে দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন 8/4 তারিখে, তারিখগুলো একটু প্লিজ মাথায় রাখবেন। কৃষ্ণনগরে ওনাকে পেয়ে যাচ্ছেন 31/3, অর্থাৎ এ মাসের 31 তারিখে কিন্তু কৃষ্ণনগরের চেম্বারে ডক্টর এ হালদার থাকছেন। হেরিয়াতে পেয়ে যাচ্ছেন 2/4 হেরিয়াতে রয়েছে। বহরমপুরে পাচ্ছেন 6/4, এবং তার পাশাপাশি আবারও কিন্তু দিল্লিতে পৌঁছে যাচ্ছেন এনবিপির চিকিৎসকেরা। অনেকদিন পর হয়তো দিল্লিতে যাচ্ছেন, তবে 13/4 কিন্তু দিল্লিতে চেম্বার রয়েছে। ডক্টর এ হালদার যেরকম যাচ্ছেন, তার পাশাপাশি ডক্টর বি শর্মা সংস্থার ডিরেক্টরকেও কিন্তু অবশ্যই আপনারা কিন্তু পাচ্ছেন। ডক্টর সৌমকৃতি ঘোষালের চেম্বার কিন্তু রয়েছে শিলিগুড়িতে, অর্থাৎ নর্থ বেঙ্গলের বন্ধুরা কিন্তু পাচ্ছেন 30/3 পাচ্ছেন। কোচবিহারে ওনাকে 31/3 পেয়ে যাচ্ছেন। মালদাতে 1/4 কিন্তু পাচ্ছেন। এবারে চলে যাব রায়গঞ্জের কথা। এটা নতুন চেম্বার ওপেনিং কিন্তু রয়েছে, আপনারা 2/4 কিন্তু রায়গঞ্জে কিন্তু পাচ্ছেন 2/4, এবং এখানে কিন্তু অবশ্যই ডক্টর সৌমকৃতি ঘোষালের পাশাপাশি ডক্টর বি শর্মাও কিন্তু থাকছেন। এবং তার পাশাপাশি আপনারা মেচেদায় পেয়ে যাচ্ছেন কিন্তু 3/4 আপনারা পেয়ে যাচ্ছেন এপ্রিল মাসের 3 তারিখে। শিলচর নতুন চেম্বার, এবং সেখানেও তো ওপেনিং রয়েছে। শিলচরে কিন্তু প্রথম দিন অবশ্যই ডক্টর সৌমকৃতি ঘোষালের পাশাপাশি ডক্টর বি শর্মা থাকছেন। নতুন চেম্বারগুলোর কথা বলে দিলাম, বিস্তারিত আরো জানতে হলে কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা 5/4 পেয়ে যাচ্ছেন বর্ধমানে, 9/4 পেয়ে যাচ্ছেন বোলপুরে, 6/4 পেয়ে যাচ্ছেন আসানসোলে, 7/4 পাচ্ছেন বাঁকুড়াতে, 30/3 অর্থাৎ একেবারে কিন্তু পেয়ে যাচ্ছেন আগামীকালই 30 তারিখ, এবং সেখানে খড়গপুরে কিন্তু চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন। 21/4 কিন্তু আগরতলায় পাচ্ছেন, 7/4 কিন্তু গুয়াহাটির বন্ধুরা পেয়ে যাচ্ছেন, এবং 31 এই সামনের 31 তারিখে কিন্তু আপনারা জামশেদপুরের বন্ধুরা ডক্টর এন ভট্টাচার্যকে কিন্তু পেয়ে যাচ্ছেন। যদি কোনো কারণে একটু আপনাদের গোলমেলে লাগে, বুঝতে কিছু অসুবিধা হয়, হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, পরিষ্কার করে আপনাদের বুঝিয়ে দেওয়া হবে আরো একবার। তবে তার আগে আমরা একটু ক্লিপিংসে চলে যাব, কয়েকজন বন্ধুর একটু কথা শুনবো, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। কোথায় বাড়ি আপনার? নিবেদিতা প্লেস। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল? হাঁটুর সমস্যা। কতদিন ধরে ভুগছেন আপনি? 2011 থেকে। আচ্ছা, এখন আপনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন ধরে চিকিৎসা করছেন? 3বার এলাম, ভালোই আছে এখন। আচ্ছা, আপনার ব্যথা এখন কম আছে? অনেক কম আছে। ভালো আছেন আপনি এখন তাহলে?
হ্যাঁ, হাঁটা চলাও ভালো করতে পারছি। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখ থানার বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচণ্ডভাবে লিভার ট্রাবল ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেল। আবার ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন ও বললো, কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলে না, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধ এসে খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিতে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারি না। আমার পুজোর আগে ঠিক এও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি, যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডক্টর বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এনবিপি ইউনানি এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি 3য় বার এসেছি। ডাক্তারবাবুর 2বারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল এখন 3.1-এ এসেছে। আমি ক্রমশ শারীরিকে আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনে বাসে দিয়ে চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেছেদা সেন্টারে চিকিৎসা করিয়েছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবেন? আমি 15 দিন চিকিৎসা ছিলাম আমি। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর, চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি 2য়বার চেক আপে এসে আমি এই ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়ে গেছি, কী করে হলো? আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আপনাদের আরো একবার স্বাগত জানাবো। এবং এই অনুষ্ঠানে আপনারা জানেন আমরা বিভিন্ন ক্রিটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করি। অ্যাঙ্কোলাইজিং স্পন্ডাইলোসিস যেরকম একটি ভয়ঙ্কর সমস্যা, সেরকম আরেকটি ভয়ঙ্কর সমস্যার নাম হচ্ছে পার্কিনসন। যাদের এই সমস্যা হয় তারাই হয়তো বোঝে এই সমস্যার কষ্টটা কতটা, বা তার পরিবারের মানুষজন বোঝে যে সেই পেশেন্টকে নিয়ে তাদের কতটা সমস্যায় পড়তে হয় বা নাজেহাল অবস্থা হয়। আর সব থেকে বড় নাজেহাল অবস্থা তখন তৈরি হয় যখন আপনি হয়তো অর্থ ব্যয় করছেন, ছুটোছুটি করছেন ডাক্তারবাবুদের পিছনে, কিন্তু সঠিকভাবে রেজাল্টটা কিন্তু পাচ্ছেন না। আপনি ভাবছেন এই রোগের বোধহয় এই পর্যন্তই ট্রিটমেন্ট, কিন্তু আপনি জানেন না যে এই রোগটি সঠিক সময়ে যদি আপনি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যোগাযোগ করতেন তাহলে আরো অনেক বেশি ভালো কিছু আপনার জন্য ওয়েট করতো। ঠিক এটাই কিন্তু আমরা বোঝানোর চেষ্টা করি। একটু আগে যোগাযোগ করুন আপনার পেশেন্টকে নিয়ে, দেখবেন সত্যি একটা ভালো রেজাল্ট পাবেন, যেটা অন্য কোনো পেশেন্ট অন্য কোনো প্যাথির দ্বারস্থ হয়ে কিন্তু পায়নি। তো পার্কিনসন নিয়ে যেহেতু আলোচনা করব, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এই সংস্থার সিএমই ডক্টর এ হালদার। প্রথমে আরো একবার ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। ডাক্তারবাবু, একটু পার্কিনসন বিষয়টা একটু বুঝিয়ে বলবেন যে পার্কিনসন ঠিক কিসের সমস্যা হলে হয়, আর কেন এই সমস্যার সেরকম অন্য কোনো প্যাথিতে তো সলিউশন পাচ্ছি না আমরা? অবশ্যই পার্কিনসনটা কি আমাদের দেখা যায় যে একটু বয়স যত বাড়তে থাকে 60-এর ঊর্ধ্ব পেশেন্টদের আমরা এর প্রবণতাটা অনেক বেশি দেখি। কারণ 60 বছরের ওপরে যখন বয়স আস্তে আস্তে বাড়তে থাকে তখন কি হয়, আমাদের ব্রেনের কিছু সেল আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে। তো এই ড্যামেজ হওয়ার কারণে আমাদের ব্রেনের একটা সেল থেকে ডোপামিন বলে এক ধরনের কেমিক্যাল আছে, সেটা বেরোয়। সেটা কি হয়, আস্তে আস্তে কমে যেতে থাকে, বেরোনোটা কমে যায় এবং সেইটার এফেক্ট পড়ে আমাদের হাত এবং পায়ের বিভিন্ন নার্ভের ওপর। তো সেখানে কি হয়, সার্কুলেশনটাও আস্তে আস্তে কমে যায় এবং হাত আর পা কাঁপতে থাকে
এবং এইটা যতটা বাড়বে রোগটা যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না করা হয়, দেখা যাবে যে সেই পেশেন্ট হাঁটতে পারছে না, একটুখানি হাঁটলেই পড়ে যাচ্ছে, কিংবা হাঁটতে গেলে কষ্ট হচ্ছে, হাত পা কাঁপছে, ঠিক এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারছে না। তো আস্তে আস্তে সেই পেশেন্টটিকে কি হয়, সম্পূর্ণ বেড রিডেন করে দেয়। আর এইটার কিন্তু অন্যান্য প্যাথিতে ট্রিটমেন্ট নেই, সেটা আমরা এরকম বহু পেশেন্ট দেখেছি, বহু পেশেন্ট এরকম আমরা ট্রিটমেন্ট করেছি, যারা 5 বছর 6 বছর ধরে ভুগেছেন, তারপর আমাদের কাছে এসেছেন, এসে উনি সুস্থ হয়েছেন। একদম, আমরা এই প্রসঙ্গে আবারও ফিরবো, তবে আলোচনায় কে আছেন আগে একটু দেখে নেবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি তুষার ঘোষ বলছিলাম। হ্যাঁ বলুন তুষার বাবু, কোথা থেকে ফোন করছেন? আমি মধ্যমগ্রাম থেকে বলছি। মধ্যমগ্রাম থেকে, তাহলে তো আপনি একেবারে এনবিপি এর হেড অফিসের পাশেই থাকেন। হ্যাঁ আচ্ছা বলুন কি সমস্যা? সমস্যা হলো আমার জেঠুর সমস্যা। আমার জেঠুর হাই প্রেসারের সমস্যা আছে। এবারে মানে প্রত্যেকদিন ওষুধ খেতে হয়, আর যেদিনকে ওষুধ বন্ধ করে দেন সেদিনকে মানে প্রবলেম হয়, প্রেসার হাই হয়ে যায়। তো আমি চাইছি যে এই প্রেসারের ট্যাবলেট রেগুলার না খাইয়ে কি করে আমি মানে আয়ুর্বেদিকে ভালো রাখতে পারি। আর আপনার জেঠু কি আপনার সাথে মধ্যমগ্রামেই থাকেন? হ্যাঁ আমার সাথে মধ্যমগ্রামেই থাকেন। ওকে, ডাক্তারবাবু বলছেন উনি এই প্রেসারের ওষুধ কতদিন খাচ্ছেন? খাচ্ছেন প্রায় 2-2.5 মাস হয়ে গেছে। 2-2.5 মাস। ওনার কি কোনো রকম হার্টের সমস্যা আছে? না, হার্টের কোনো কিছু প্রবলেম নেই, অনলি ফর এই হাই প্রেসার। ঠিক আছে, আপনি শুনুন। হ্যাঁ অবশ্যই আমরা বলি যে প্রেসারের ওষুধও সারা জীবন খাওয়ার দরকার নেই, কারণ আমরা যেটা ট্রিটমেন্টটা দিই সেটা হচ্ছে প্রেসারের ওষুধ যদি আপনাকে সারা জীবন না খেতে হয় তাহলে আপনাকে একটা পঞ্চকর্ম থেরাপি নিতে হবে। কারণ হচ্ছে শিরোধারা বলে একটা থেরাপি থাকে, যেটা এই রোগের ক্ষেত্রে খুব লাভদায়ক। তার সাথে সাথে আমাদের মেডিসিনসও আছে এবং ঘরোয়া কিছু উপাচার আছে। ফার্স্ট হচ্ছে মেডিসিন দিয়ে ওনাকে কন্ট্রোলেতে আনতে হবে, থেরাপিটা করাতে হবে, পঞ্চকর্ম থেরাপিটা। তাতে কি হবে, ডিটক্সিফিকেশান হবে, শরীরের টক্সিক জিনিসগুলো বেরোবে, এবং তার সাথে সাথে মেডিকেশান করে একটা সময় গিয়ে আমরা স্টপ করে দেবো, এবং ঘরোয়া কিছু উপাচার বলে দেবো, সেটাকে মেনটেন করবেন, দেখবেন আপনাকে এই প্রেসারের ওষুধ আজীবন খাওয়ার দরকার পড়বে না। তো আপনি একবার কন্ট্যাক্ট করুন, আপনি কাছেই থাকেন আমাদের হেড অফিসের, আপনি ওখানে এসে একবার যোগাযোগ করুন, আমরা গাইডলাইন দিয়ে দেবো। একদম। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ আমি গড়িয়াহাট থেকে বলছি। হ্যাঁ বলুন কি সমস্যা হচ্ছে? আমার ওই না হাত পায়ে না খুব ব্যথা হচ্ছে, এত যন্ত্রণা হয় না, রাত্রে ঘুমতে পারি না। আপনার বয়স কত? 50 কাছাকাছি। 50-এর কাছাকাছি। এর জন্য মনে হচ্ছে কোনো ডক্টর দেখাননি এখনো, তাই তো? না না, আমার না 1 মাস আগে না জ্বর হয়েছিল, সেই জ্বরটার পরে না আগে অল্প অল্প ব্যথা হতো, এখন মনে হচ্ছে না হাত পাগুলো একদম টানে আর সব সময় যন্ত্রণা হচ্ছে। আচ্ছা আচ্ছা বেশ। আপনি কি এর জন্য কোনো ওষুধ খেয়েছেন? ওষুধ, জ্বরের ওষুধ খেয়েছি, এখন জ্বর ভালো হয়ে গেছে। হ্যাঁ, লেকিন ওই হাত পায়ে না সবসময় ব্যথা হয়। দেখুন, আপনি ব্যথা যেহেতু এতদিন আছে, জ্বরের জন্য এতদিন ব্যথা থাকবে না, ঠিক আছে? জ্বরের জন্য এতদিন ব্যথা থাকবে না, নিশ্চয়ই আপনার অন্য কোনো প্রবলেম হচ্ছে, কারণ জ্বরের জন্য হলে আপনার 1 দিন কিংবা 2 দিন হতে পারে, কিন্তু এতদিন ধরে সেই জিনিসটা হবে না। তো সেই কারণে কিছু ব্লাড টেস্টের দরকার আছে আপনার, কারণ অনেক সময় ইউরিক অ্যাসিড বাড়লেও এই জিনিসটা হতে পারে, বা আরও কোনো আর্থারাইটিসের প্রথম যেটা সিমটম সেই হিসাবে দেখলেও এটা হ্যাঁ এক ধরনের সিমটম হিসাবে দেখা যায়। তো এইটাকে একটু দেখে নিতে হবে যে এক্স্যাক্টলি আপনার কী কারণের জন্য হচ্ছে। আপনি একবার যোগাযোগ করুন আমাদের সাথে, একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট দিন, এবং আপনাকে কিছু ব্লাড টেস্ট আমরা দেবো, সেইগুলোকে করিয়ে নেবেন। দেখবেন উৎসটা যদি আমরা বার করে দিই তাহলে এই ট্রিটমেন্ট করাটাও আমাদের পক্ষে সুবিধা হবে। একদম। এবং এই যে ডাক্তারবাবু আজকে আমরা পার্কিনসন নিয়ে কথা বলছি, বা যে কোনো রোগের ক্ষেত্রে এই যে দীর্ঘদিন ধরে অন্যপ্যাথিতে মেডিসিন খাওয়ার একটা প্রবণতা বা খাওয়ানোর একটা প্রবণতা, তাতে তো একটা সাইড এফেক্ট রয়েছে। পার্কিনসনের ক্ষেত্রেও কি দীর্ঘদিন মেডিসিন খেতে খেতে কোনো সাইড এফেক্ট হতে পারে না? ডেফিনেটলি হবে, কারণ হচ্ছে একটা নার্ভের জন্য আমি মেডিসিন খাচ্ছি, কিন্তু কি করছি, বাইরে থেকে একটা ফোর্স করে সেই নার্ভটাকে স্টিমুলেট করার চেষ্টা করছি, যাতে সেখানেতে আমাদের ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক হয়। তো এইটা যখন আমরা বাইরে থেকে জোর করছি, সেখানে কিন্তু নার্ভের ওপরে তো এফেক্ট পড়েই। আর আমরা এরকম বহু পেশেন্ট দেখেছি যারা 5 বছর 6 বছর ধরে এই পার্কিনসনের জন্য ট্রিটমেন্ট করেছেন, কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই প্রবলেমটা কিন্তু বেড়েছে,
উনি কিন্তু হাঁটতে চলতে অসম্ভব, ওনার প্রবলেম হচ্ছে, হাত পা কাঁপা, কোনো সময় থামছে না, এবং তার সাথে সাথে কি হয়, উনি কিন্তু বেড রিডেন পর্যন্ত হয়েছেন। এবং ওষুধের সাইড এফেক্ট হিসাবে কিন্তু ওনার কিডনির প্রবলেমও এসেছে, লিভারের প্রবলেমও এসেছে, এরকম বহু পেশেন্ট আমরা দেখেছি। তো সেক্ষেত্রে বলি যে আমরা যে মেডিসিনসগুলো দিই তার কোনো রকম সাইড এফেক্ট নেই। এই নয় যে আপনাকে লং টাইম খেতে হচ্ছে, একটা সাডেন পিরিয়ডের মধ্যে আপনি খাচ্ছেন, এবং সেই যা মেডিসিন আছে প্রত্যেকটাই হার্বাল মেডিসিন, যার কোনো রকম সাইড এফেক্ট নেই। এর ফলে কি হয়, আপনার রোগটা বাড়বে না। আমরা প্রাথমিক যখন ট্রিটমেন্টটা চালু করি তখন আগে রোগটাকে আটকানোর চেষ্টা করি, যে জায়গায় আছে সেই জায়গায় আটকে তারপর ওইটাকে কিওর করি। তো সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সাইড এফেক্টটা খুবই কম থাকে। একদম। পরের বন্ধুর সঙ্গে কথা বলবো। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? অজিত রায় বলছি। হ্যাঁ বলুন অজিত বাবু, কোথা থেকে ফোন করছেন? আমি ফোন করছি বেহালা থেকে। বেহালা থেকে। কি প্রবলেম হচ্ছে? আমি নাই 10 হবে, মানে বাথরুমে পড়ে গেছি। আচ্ছা। তখন একদিন থেকে কিছু বুঝতে পারিনি, হঠাৎ করে আমি শোয়ার ওঠার পর থেকে, মানে 7-8 দিন হবে ওঠার পর থেকে কোমরে দেখছি ব্যথা করছে প্রচন্ড পরিমাণে। আচ্ছা, আপনি সকালে যখন ঘুম থেকে ওঠেন তখন কি ব্যথাটা বেশি থাকে? হ্যাঁ বেশি থাকে। তারপর একটু আস্তে আস্তে হাঁটাচলা করলে তখন কমে যাচ্ছে। শোয়ার পরে উঠছি তখন যেই ব্যথাটা করছে। আচ্ছা, এটা কি আপনার রোজই হচ্ছে, তাই তো? এই 7-8 দিন ধরে হচ্ছে। পা ফুলছে তার সাথে? ওষুধ খেয়েছি, তবু দেখছি দিন দিন দেখি এটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার কি এর সাথে পা ফুলছে? না, পাটা কিন্তু হালকা হালকা একটু হচ্ছে। ঠিক আছে, আপনি শুনুন, বলে দিচ্ছি। ওনার ক্ষেত্রে বলবো আপনার কিন্তু এই সময়টা ট্রিটমেন্ট করিয়ে নেওয়া খুবই দরকার, কারণ আপনার এটা প্রাথমিক স্টেজ, এটা কিন্তু আপনার লাম্বার স্পন্ডালাইসিসের একটা প্রাথমিক স্টেজ। অনেক সময় কি হয়, আমরা বুঝতে পারি না, হ্যাঁ আমাদের একটা চোট লেগেছে, চোটের কারণের জন্য ব্যথা হচ্ছে, তো একটা ব্যথার ওষুধ খেয়ে সেটা হয়তো ঠিক হয়ে যায়। কিন্তু যখন দেখছেন যে এটা ঠিক হচ্ছে না, তার মানে জানবেন ওখানেতে কিছু না কিছু প্রবলেম অ্যারাইজ করছে। হয়তো বা কোথাও না কোথাও আপনার কোমরের যে হাড়গুলো তার গ্যাপটা একটুখানি কমে গেছে, সেটা আয়দার চোটের কারণের জন্যও হতে পারে, কিংবা হয়তো অন্য কারণটা ছিল, চোট লাগার পর সেটা আরও বেড়ে গেছে। তো একটা এক্সরে ইমিডিয়েট করে নেওয়া দরকার। কোমরের একটা এক্সরে করিয়ে নিন, এক্সরে করিয়ে আপনি একবার যোগাযোগ করুন আমাদের সাথে, কিংবা আপনি যদি বুঝতে না পারেন যে আপনি কী এক্সরে করবেন, আমাদের সাথে একবার যোগাযোগ করুন, আমরা বলে দেবো আপনার এক্স্যাক্টলি কী টেস্ট এখনই করিয়ে নেওয়া দরকার, যাতে জানা যায় যে এই রোগটা কী আছে। এবং প্রাথমিক স্টেজেই আমরা বারবারই বলি যে প্রাথমিক স্টেজে যদি আপনি ট্রিটমেন্ট কমপ্লিট করে নিতে পারেন, আপনাকে যেমন অনেক দিন ধরে ওষুধ খেতে হবে না, আপনাকে এই ট্রিটমেন্টটাও লংভাবে চালাতে হবে না। একদম। আর আমাদের বন্ধুদের জন্য বলবো, এই যে দীর্ঘদিন ধরে মেডিসিন যারা খেতে চাইছেন না, তাদের জন্য কিন্তু অবশ্যই রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। এবং সে কারণে বলছি, হেল্পলাইন নাম্বার নোট করবেন 9830235527 বা 37। একেবারে ট্রিটমেন্টের কথায় চলে যাব, যে পার্কিনসন নিয়ে যদি আপনি দীর্ঘদিন ভোগেন, অন্য কোনো প্যাথির দ্বারস্থ, বা সবে আপনার বাড়িতে কারোর পার্কিনসন ধরা পড়েছে, যদি চিন্তা ভাবনা থাকে এবার পৌঁছবো শুধুমাত্র এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, সেখানে ডাক্তারবাবুদের কাছ থেকে একটু জানবো এখানকার ট্রিটমেন্ট পদ্ধতি কিরকম আর কতটা ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। দেখুন, ট্রিটমেন্ট অবশ্যই বারবারই বলি যে আমাদের ট্রিটমেন্টটা অন্যের থেকে আলাদা, এই কারণের জন্য আমরা এটাকে লং টাইম ট্রিটমেন্ট আমরা করি না। আমাদের যারা পার্কিনসনের জন্য ভুগছেন, তারা যখন 5 বছর 6 বছর ধরে মেডিসিনস খেয়ে সেই রোগটাকে বাড়িয়ে যখন বেড রিডেন্ট অবস্থাতে আমাদের কাছে আসে, তো আমরা দেখি ওনার কন্ডিশনটা, যে উনি একদম মেন্টালি একদমই ভেঙে গেছেন, যে আমি এতদিন ধরে ভুগছি, এত ওষুধ খাচ্ছি, এত জায়গায় যাচ্ছি, আমি হয়তো সারবো না, আমার রোগ হয়তো আর সারবে না। কিন্তু সেখানে আমরা পাশে থাকি, আমরা আশ্বাস দিই, এবং আমরা দেখিয়েওছি যে আমরা যে সময়টা বলেছি সেই সময়ের মধ্যেই উনি সুস্থ হয়েছেন। আমাদের যেটা থেরাপি আছে, পঞ্চকর্ম থেরাপি, এই জিনিসটা এই পার্কিনসনের ক্ষেত্রে অবশ্যই লাগে, সেটা আপনি আমাদের ওখানে থাকারও ব্যবস্থা আছে। তো এই পঞ্চকর্ম থেরাপিটাতে কি হয়, নার্ভগুলোকে স্ট্রং করে, এবং এইটা ভেতরের যে টক্সিক জিনিসগুলো এইগুলোকে বার করে। তো যখনই আমাদের নার্ভটা স্ট্রং হয়ে যায়, তখন কিন্তু আমরা অলরেডি 80% আমরা এই রোগ থেকে বেরিয়ে আসছি। তারপরে আমাদের ব্রেন সেলটাকে দেখতে হয় যাতে ডোপামিনের ফর্মেশনটা বাড়ে। তো তার জন্য কিছু পঞ্চকর্ম থেরাপি আছে এবং কিছু ওষুধ আছে। তো সেই কারণের জন্য কি হয়, যখন আমরা ডোপামিনের এটা আমরা যখন বাড়াতে থাকছি, তখন আস্তে আস্তে এই রোগটা অলরেডি কমে যায় এবং এটা পার্মানেন্ট সলিউশন হয়। ওকে, কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন?
আমি সালাম দাস বলছি। কোথা থেকে বলছেন? জয়পুর থেকে। হ্যাঁ, কি প্রবলেম? ডাক্তার বাবু শুনছেন, আপনি স্টুডিওতে আছেন, বলুন কি প্রবলেম? হ্যাঁ, পরিষ্কার করে বলুন। পাইলসের কতদিনের সমস্যা? বছর খানেক হবে। বেশ, আচ্ছা, আপনার কি ওখান থেকে ব্লাড আসছে? আচ্ছা, এর জন্য কি ওষুধ খেয়েছেন? আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, বলে দিচ্ছি। হ্যাঁ, পাইলসের জন্য অবশ্যই ট্রিটমেন্ট আছে। আপনি 1 বছর ধরে বলছেন আপনি ওষুধ খেয়েছেন, সারেননি, তার মানে আপনি বুঝতে পারছেন যে আপনি ঠিকঠাকভাবে হয়তো ট্রিটমেন্ট করাচ্ছেন না, বা হয়তো বা আপনার ট্রিটমেন্টটা ঠিকঠাক হচ্ছে না। পাইলসের জন্য এতদিন ট্রিটমেন্ট করার কোনো দরকারই পড়ে না। ঠিক আছে, আপনাকে একটা কথাই বলছি, আপনি হেল্পলাইন নাম্বার একবার কন্ট্যাক্ট করুন, করে আপনি আমাদের সাথে একবার দেখা করুন। আমরা একবার দেখে নেব যে আপনার গ্রেডটা কি আছে, 1 আছে, 2 আছে না 3 আছে। তো সেই অনুযায়ী দেখার পর আমরা ওষুধ দেবো, এবং সেটা আপনি কিছুদিন ইউজ করুন, আপনি সেই রেজাল্টটা পাবেন যে আপনার যে সোয়েলিংটা আছে, আপনার যেটা ফোলা ভাব আছে, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং আমরা পার্মানেন্টলি যে টাইমটা বলে দেবো, সেটা 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, সেটা আপনার গ্রেডটাকে দেখার পর। তো দেখবেন ওই টাইমের মধ্যেই আপনি সুস্থ হয়েছেন এবং আপনাকে 1 বছর ধরে ট্রিটমেন্ট করতে হবে না। একদম। আর আমাদের বন্ধুদের জন্য বলবো, যারা কলকাতার বন্ধুরা রয়েছেন বা কলকাতার চেম্বারগুলোতে নিয়ম করে যোগাযোগ করেন, তাদের জন্য কয়েকটা নতুন ইনফরমেশন রয়েছে। এক তো শনিবার করে এখন থেকে কিন্তু খিদিরপুরের চেম্বার স্টার্ট হয়ে গিয়েছে। খিদিরপুর যদি আপনার কাছে হয় তাহলে আপনি কিন্তু অবশ্যই খিদিরপুর চেম্বারে যোগাযোগ করতে পারেন। শনিবার করে সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মা থাকছেন খিদিরপুরে। আর যেমন ল্যান্সটাউন কালীঘাটের চেম্বারটি ছিল, ঠিক একই রকম ভাবে সেটি কিন্তু রয়েছে। এবং তার পাশাপাশি হাতিবাগানের চেম্বারটি একটু কিন্তু অদল বদল হয়েছে, অর্থাৎ হাতিবাগানে এখন কিন্তু আপনারা চেম্বারটি পাচ্ছেন না, পাচ্ছেন অবশ্যই তার একেবারে খুব কাছেই শোভাবাজারে। তো এখন যারা হাতিবাগানে এতদিন যোগাযোগ করতেন তাদের বলবো শোভাবাজার চেম্বারে যোগাযোগ করতে হবে। তার পাশাপাশি আমি অন্যান্য চেম্বারগুলোর কথাতেও আসবো। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বাবুকুমার মন্ডল বলছিলাম, কাটোয়া থেকে। কাটোয়া থেকে বলুন, কি প্রবলেম হচ্ছে? কোমরে ব্যথা। আচ্ছা, কতদিনের ব্যথা? এটা মোটামুটি ধরুন 15-16 বছর হয়ে যাবে। মেডিসিন তার মানে 15-16 বছর ধরে খাচ্ছেন আপনি? মেডিসিন টুকটাক ব্যথা খুব হলে খাই। আচ্ছা, ব্যথা খুব হলে খান, কিন্তু ব্যথা তো কমলো না এখন অবধি। আচ্ছা, আপনি কোনো এক্স-রে রিপোর্ট করিয়েছেন? আচ্ছা, দেখুন, রিপোর্ট করিয়েছেন, এতদিন ট্রিটমেন্টও করিয়েছেন, কিন্তু আপনার সারছে না। তার মানে বারবারই বলছি যে আপনার হয়তো ট্রিটমেন্টটাই ঠিক হচ্ছে না। আমরা বারবারই বলি এই রোগের জন্য বা যে কোনো রোগের জন্য এত বছর এত ট্রিটমেন্ট করার কোনো প্রয়োজন হয় না। যাই হোক, আপনার যেটা প্রবলেম আছে হয়তো বা সেটা আর্থারাইটিসের প্রবলেম যতটুকুনি শুনলাম, কিংবা হয়তো লাম্বার স্পন্ডালাইসিস হতে পারে। তো রিপোর্টটা একবার দেখবো। হ্যাঁ, ট্রিটমেন্ট অবশ্যই আছে। আপনি 16 বছর ধরে ট্রিটমেন্ট করেছেন, আমাদের কাছে কয়েক মাস দিন, আপনি রিপোর্টসগুলো একবার নিয়ে আসুন। আপনার কাছে যে সেন্টার হবে সেই সেন্টারেতে আপনি আসুন, এসে রিপোর্টগুলো দেখান, আমরা একবার দেখে নিই আপনার এক্স্যাক্টলি কী প্রবলেম আছে। যদি রিপোর্টস অনেক পুরনো থাকে, 1-2 বছরের পুরনো থাকে, তাহলে কারেন্ট একটা এক্স-রে রিপোর্ট আমরা করাবো, দেখে নেবো যে আপনার এখনকার সিচুয়েশানটা কী। তারপরে আমরা অ্যাডভাইস দিয়ে দেবো। এত বছর ট্রিটমেন্ট করতে হবে না, কয়েকটা মাস দিন, অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন এবং আপনাকে সারা জীবন ধরে ওষুধ খেয়ে যেতে হবে না। একদম। আমরা আবার একটু অ্যাড্রেসের কথায় চলে যাব। তার মানে কলকাতার বন্ধুরা কিন্তু খিদিরপুর, ল্যান্সটাউন, কালীঘাট আর এখন থেকে শোভাবাজারের চেম্বার কিন্তু পাচ্ছেন। হাওড়ায় থেকে যারা অনুষ্ঠান দেখছেন, শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে কিন্তু চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে অবশ্যই পাচ্ছেন। হেড অফিস মধ্যমগ্রাম, যাদের মধ্যমগ্রাম চলে আসার সুবিধা তারা মধ্যমগ্রাম চেম্বারে চলে আসবেন। সপ্তাহে 2 দিন এখানে চেম্বার থাকে, সোমবার এবং শুক্রবার করে। এছাড়া জানেন যে প্রত্যেকটি জেলাতে কিন্তু চেম্বার রয়েছে এবং নতুন কিছু চেম্বারের কথাও কিন্তু আপনাদের সামনে আজকে আরো একবার বলবো। এবং সেই চেম্বারগুলিতে কিন্তু থাকছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডিরেক্টর ডক্টর বি শর্মা, তার পাশাপাশি থাকছেন এখানকার অভিজ্ঞ চিকিৎসকেরা। তবে তার আগে একটু ফোনটা নিয়ে নিই। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন?
বলতে আমি নদিয়া জেলা থেকে হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? আমি নদিয়া জেলা থেকে বলছি। হ্যাঁ বুঝেছি, কি প্রবলেম হচ্ছে? বলতে আমার বউ আমার স্ত্রী মানে এই সাদা সিরাপের সমস্যা আছে বুঝলেন। আচ্ছা, বয়স কত তার? বয়স 40-42। 40-42। কত বছর ধরে হোয়াইট ডিসচার্জের প্রবলেম রয়েছে? 1 বছর থেকে। 1 বছর ধরে। বেশ, আপনি কি কোনো রিপোর্ট করিয়েছেন? না, রিপোর্ট বলতে আপনার কি কারণে হচ্ছে এতদিন ধরে? আপনি কি এখনো কি ওষুধ খাচ্ছেন? মানে পেশেন্ট এখনো ওষুধ খাচ্ছে? হোমিওপ্যাথি চিকিৎসা করে, তাতে কমে না। ঠিক আছে, আপনি শুনুন। দেখুন, ওনার যে প্রবলেমটা বললেন এটা আগে দেখতে হবে যে কি কারণের জন্য হচ্ছে। ওনার কিন্তু এতদিনেতে রিপোর্ট করে নেওয়া দরকার ছিল, একটা আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট করে দেখে নেওয়া দরকার ছিল কি কারণের জন্য হচ্ছে, ওখানে কোনো রকম ফাইব্রয়েড আছে কিনা, কোনো রকম সিস্ট আছে কিনা, সেই কারণের জন্য হচ্ছে কিনা। কারণ যদি এই জিনিসগুলো থাকে, ভবিষ্যতে যদি এটা ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না করেন, সেখান থেকে কিন্তু অনেক বড় বড় রোগেতে টার্ন করে। তো এইটা নিয়ে ফেলে রাখবেন না। 1 বছর ধরে এইটা নিয়ে ফেলে রাখছেন, হয়তোবা দেখা যাবে যে ফাইব্রয়েড যদি থাকে, সিস্ট যদি থাকে, সেইটার এখন হয়তো স্টেজ বেড়ে দেখা গেছে 3 হয়ে গেছে। তো এটা নিয়ে ঘাবড়ানোরও দরকার নেই। আপনি একবার আসুন আমাদের কাছে, এর পার্মানেন্ট সলিউশন পাবেন। কিন্তু তার আগে আমরা একবার দেখে নেবো আল্ট্রাসোনোগ্রাফি করে, বা যদি কোনো রকম অন্য কোনো রকম ব্লাড টেস্ট যদি প্রয়োজন বোধ করি আমরা একবার দেবো। কারণ এতদিন এই রোগটা অন্য জায়গায় টার্ন নিয়েছে কিনা সেটাও দেখার দরকার আছে। তো আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, অবশ্যই এর পার্মানেন্ট সলিউশন পাবেন। এবং সেটা যে এই 1 বছর ধরে ট্রিটমেন্ট করেছেন সেটা নয়, আপনি দেখবেন 1-2 মাস 3 মাসের মধ্যেই আপনি সুস্থ হয়ে গেছেন। একদম। তার পাশাপাশি একটু ডক্টর এ হালদারের চেম্বারগুলোর কথা একটু বলে রাখবো। অনেকগুলো নতুন চেম্বারের কিন্তু ওপেনিং করছেন ডক্টর এ হালদার, এবং সাথে ওনার সাথে অবশ্যই থাকছেন সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথম যে চেম্বারটি বলবো সেটা হলদিয়ার বলবো, কারণ হলদিয়াতে কিন্তু 28/4 অর্থাৎ এপ্রিল মাসের 28 তারিখে কিন্তু নতুন এই চেম্বারটি কিন্তু ওপেনিং হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের অনুরোধে। তাই হলদিয়া থেকে এখন অন্য কোনো দিকে যাওয়ার দরকার নেই, হলদিয়াতেই চেম্বার পেয়ে যাচ্ছেন। একটু বুকিং করতে হবে, কিন্তু চটপট একটু বুকিং করতে হবে যারা হলদিয়া চেম্বারে পৌঁছতে চাইছেন। তার পাশাপাশি ডক্টর এ হালদার আরামবাগের নতুন চেম্বারেও কিন্তু থাকছেন, এবং সেটি হচ্ছে মে মাসের 12 তারিখে। ডক্টর এ হালদার তো থাকছেন, তার পাশাপাশি থাকছেন সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মা। এই দুটি নতুন চেম্বার কিন্তু ডক্টর এ হালদার এবং ডক্টর বি শর্মার উপস্থিতিতে কিন্তু ওপেনিং হচ্ছে। তাই আপনাদের বলবো, আপনাদের জন্য, আপনাদের কথা ভেবেই কিন্তু এই সংস্থা এই নতুন চেম্বারগুলো ওপেন করছে। তাই আপনাদের এই চেম্বারগুলোতে আসা যদি সুবিধা হয়, তাহলে এই চেম্বারগুলোতে একটু তাড়াতাড়ি কিন্তু নাম লেখাতে হবে, কারণ অলরেডি অনেকের নাম কিন্তু এর মধ্যে কিন্তু পড়ে গিয়েছে, লেখা কিন্তু হয়ে গিয়েছে, অর্থাৎ তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলেছে। তার পাশাপাশি বলবো, এই মাসের 31 তারিখে কিন্তু কৃষ্ণনগরে ওনার চেম্বার রয়েছে, দুর্গাপুরে কিন্তু পরের মাসের 8 তারিখে উনি যাচ্ছেন, হেরিয়াতে কিন্তু পরের মাসের 2 তারিখে ওনাকে পেয়ে যাচ্ছেন, বহরমপুরের পরের মাসে অর্থাৎ এপ্রিলের 6 তারিখে আপনারা পাচ্ছেন, এবং দিল্লি আরো একবার, মানে অনেকদিন পর যেহেতু যাওয়াটা হচ্ছে সেই জন্য আরো একবার বলছি, বেশ কিছুদিন পর আরো একবার দিল্লিতে কিন্তু চেম্বার হচ্ছে, এবং থাকছেন ডক্টর এ হালদার, পাশাপাশি ওনার সাথে অবশ্যই থাকবেন সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মা, এবং তারিখটা মাথায় রাখবেন এপ্রিল মাসের 13 তারিখে। এছাড়া কিন্তু ডক্টর সৌমকৃতি ঘোষাল এবং ডক্টর এন ভট্টাচার্যকে কোন কোন চেম্বারে কত তারিখে পাবেন আমি জানিয়ে দেবো, তবে তার আগে দেখে নেবো কে আছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি কাটোয়া থেকে বলছি। কাটোয়া থেকে বলছেন, বয়স কত? বয়স 50। 50। আপনার সমস্যা তো? হ্যাঁ, আমার সমস্যা। বলে ফেলুন, কি হচ্ছে প্রবলেম? আমার ওই তো যখন তখন আমার চোখটা অন্ধকার হয়ে আসে, দিয়ে বুকে যন্ত্রণা, গোটা শরীর আমার কাঁপে, হালকা হালকা যন্ত্রণা করে, গলা শুকিয়ে আসে। এই কাঁপা রোগ আমি কাটোয়ায় দেখেছি, বর্ধমানে দেখেছি, নার্ভের ওষুধ খেয়েছি, তারপরে আমার বুকে হলটাক বসিয়ে দেখেছে, তাও আমার এই কাঁপা বন্ধ হয় না। আচ্ছা, আপনি যে দেখিয়েছেন আপনাকে ডাক্তারবাবুরা কিছু বলেছে যে আপনার কি রোগ হয়েছে? ডাক্তার বলেছে ওষুধ দিয়েছে, কিন্তু আমার কমে না। না, কোনো রোগের কথা বলেছে? না, কোনো রোগের কথা বলে না। ঠিক আছে, আপনি শুনুন, উনি যেটা বলছেন ওনার কাঁপেন, তো এই জিনিসটা একটু দেখতে হবে, কারণ হচ্ছে বুকে ব্যথাও আছে, তার সাথে সাথে
হয়তো বা ডায়াগনোসিস করেছেন, উনি হয়তো বলতে পারছেন না, সেটাও হতে পারেন যে নিশ্চয়ই কী রোগ হয়েছে সেটা বলেছেন। যাই হোক, আপনার ক্ষেত্রে একটা কথাই বলবো, আপনি একবার হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করুন। সামনেই আমাদের বর্ধমান চেম্বার আছে, সেই চেম্বারে এসে একবার যোগাযোগ করুন, বা যদি আপনার অন্য কোথাও সুবিধা হয় আপনি সেখানেতে আসতে পারেন। কারণ আমরা একবার দেখে নিই, কারণ আপনার হিস্ট্রিটা নেওয়াটা দরকার, যে আপনি এতদিন ধরে যে ভুগছেন, আপনার বুকেও পেন আছে, তো আপনার এক্স্যাক্ট হিস্ট্রিটা লাগবে। তো চিন্তার কারণ নেই, ট্রিটমেন্ট অবশ্যই আছে, আপনার যেটাই ধরা পড়ুক অবশ্যই একটা টাইম বাউন্ডের মধ্যে সারবেন, কিন্তু তার আগে এসে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। একদম, যিনি আছেন তিনি একটু সাথে থাকবেন। ডক্টর সৌম্যকৃতি ঘোষালের চেম্বারগুলো একটু বলবো, ওনারও কিন্তু দুটি নতুন চেম্বারের ওপেনিং এর দায়িত্ব রয়েছে। ওনার সাথেও থাকছেন সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মা। অবশ্যই ডক্টর এস ঘোষাল এবং ডক্টর বি শর্মা কিন্তু রায়গঞ্জের চেম্বার ওপেনিং এর জন্য কিন্তু পৌঁছে যাচ্ছেন পরের মাসের 2 তারিখে। পরের মাসের 2 তারিখ অর্থাৎ এপ্রিল মাসের 2 তারিখে কিন্তু রায়গঞ্জ নতুন চেম্বার আপনাদের জন্য রয়েছে। আরেকটি নতুন চেম্বার হচ্ছে শিলচর, একটু হাতে টাইম রয়েছে, তাও শিলচরের ডেটটাও কিন্তু বলে দেবো যে মে মাসের 19 তারিখ, মে মাসের 19 তারিখে কিন্তু শিলচরের নতুন চেম্বারটি ওপেনিং হচ্ছে, এবং সেখানেও কিন্তু থাকছেন সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মা, ওনার সাথে থাকছেন কিন্তু অবশ্যই ডক্টর এস ঘোষাল। এছাড়া আপনাদের জন্য বলবো যে শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে কিন্তু এ মাসের 30 তারিখে অর্থাৎ আগামীকাল পেয়ে যাচ্ছেন। কোচবিহারে 31 তারিখে কিন্তু উনি থাকছেন। মালদাতে উনি কিন্তু এপ্রিল মাসের 1 তারিখে কিন্তু থাকছেন, 1 এপ্রিল কিন্তু থাকছেন। আর মেচেদাতে উনি কিন্তু 3 তারিখ, এপ্রিল মাসের 3 তারিখে থাকছেন। ডক্টর এন ভট্টাচার্যকে কিন্তু আপনারা এ মাসে দুটি জায়গায় আর পাচ্ছেন, খড়গপুরে পাচ্ছেন 30 তারিখে পাচ্ছেন, এবং জামশেদপুরে ঠিক তার পরের দিন 31 তারিখে পাচ্ছেন। তার পাশাপাশি বর্ধমানে কিন্তু 5 এপ্রিলে পাচ্ছেন, এপ্রিলের 5 তারিখে, বোলপুরে 9 এপ্রিলে পাচ্ছেন, আসানসোলে 6 এপ্রিলে কিন্তু পেয়ে যাচ্ছেন, বাঁকুড়ায় পাচ্ছেন 7 এপ্রিলে। এছাড়া আগরতলা অর্থাৎ ত্রিপুরার বন্ধুরা কিন্তু 21 তারিখ এপ্রিল মাসে পাচ্ছেন। আর গুয়াহাটি অর্থাৎ আসামের বন্ধুরা কিন্তু 7 এপ্রিল কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। কে আছেন? নমস্কার। টিভির ভলিউমটা 0 করুন আর বলুন কি সমস্যা। ওই যে আর্থ্রাইটিস আছে আমার, ইউরিক অ্যাসিড আছে, ইউরিক অ্যাসিডের ওষুধটা খাই সপ্তাহে। কোথা থেকে ফোন করছেন? কোথা থেকে ফোন করছেন বলুন। আচ্ছা, আপনার এই অসুবিধাটা কদিন হচ্ছে? এই আর্থ্রাইটিসের প্রবলেম কদিন আছে? আর ইউরিক অ্যাসিডের ওষুধটা সপ্তাহে মাঝে বলতে সপ্তাহে এখন মাসে খাচ্ছি, মানে কমেছে একটু ব্যথাটা, আর খুব প্রচন্ড যন্ত্রণা করতে পারে। এখন হচ্ছে ওই আর্থ্রাইটিসের ওষুধটা রোজ বলতে খেতে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু পায়ে ব্যথাটা যেন কমে না, ব্যথা করে খেতে হয়, জানেন ব্যথাটা বাড়লে। আচ্ছা, আপনার রোগটা কতদিন আছে? রোগটা তো হয়েছে অনেকদিন, 7 বছর। ওরে বাবা। ঠিক আছে, আপনি শুনুন, বলে দিচ্ছি। আপনি 7 বছর ধরে ট্রিটমেন্ট করছেন, ওষুধ খাচ্ছেন, আপনি এখনো রেজাল্ট পাচ্ছেন না। তো এর কারণেই আমরা বারবারই বলছি যে এই যারা 5 বছর 6 বছর 7 বছর ধরে ভোগেন তারা বারবারই বলছি যে যখন এটা সারছে না তার মানে আপনার ট্রিটমেন্টটা আপনি ঠিকঠাক করছেন না। যাই হোক, আপনার যা প্রবলেম আছে সলিউশন অবশ্যই পাবেন, কিন্তু তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে, কারণ এই ফোনে বা লাইভে বসে এইভাবে তো হয় না। তো আপনাকে দেখতে হবে যে এক্স্যাক্ট আপনার কী প্রবলেম হয়েছে, যদি কোনো এক্সরে থাকে সেটা আমরা করাবো, বা যদি করানো থাকে সেটা একবার নিয়ে আসুন, আমরা একবার দেখে নিই যে আপনার এক্স্যাক্ট প্রবলেম কি, তারপরে অবশ্যই আপনাকে বলে দেবো, এবং যে টাইম বলবো সেই টাইমের মধ্যেই আপনি সুস্থ হবেন, আপনাকে এত বছর ধরে ট্রিটমেন্ট করাতে হবে না। আচ্ছা, আরেকটা কথা একটু বলে রাখি, বাংলাদেশে কিন্তু নতুন চেম্বার কিন্তু ওপেনিং হবে, এখনো হবে বলছি এই কারণে, কারণ ডেটটা এখনো কিন্তু আমরা ঠিক করে উঠতে পারিনি। তবে এপ্রিলের পরেই কিন্তু সংস্থা ঠিক করে দেবেন যে কবে কিন্তু বাংলাদেশের ঢাকায় চেম্বারটি হবে। তবে তার জন্য একটি ফোন নাম্বার রয়েছে 9831020886, এই নাম্বারে আপনারা একটু হোয়াটসঅ্যাপ করবেন, তাহলেই কিন্তু অবশ্যই বাংলাদেশের চেম্বারের জন্য আপনারা কিন্তু নাম নথিভুক্ত করতে পারবেন। মানে প্রচুর দায়িত্ব ডাক্তারবাবু, মানে এতগুলো চেম্বার, এতজন ডাক্তারবাবুর সংখ্যাও যথেষ্ট, কিন্তু দায়িত্বটা অনেকটা বেশি নিয়ে কিন্তু ছুটছেন ডাক্তারবাবুরা, কলকাতা থেকে ছুটে যাচ্ছেন আপনার জেলায়, আপনার বাড়ির কাছে। এবার বাড়ি থেকে আপনি বেরোতে পারবেন না, চেম্বার অবধি পৌঁছতে পারবেন না? নিশ্চয়ই পারবেন, কারণ ভালো আপনাকে থাকতে হবে, নাহলে সকলকে ভালো রাখতে আপনি পারবেন না। আজকে এই পর্যন্তই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।